হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে ভূত চতুর্দশী। আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। বাজে সকাল 9:30 আর সকাল সকাল ভাতের থালা দেখিয়ে তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের জলখাবারের থালা। আর ওই যে মুখী কচুর তরকারিটা বানিয়েছিলাম সেটা তো থেকে গেছিলো। মুখী কচুর তরকারি আর একটু উচ্ছে সিদ্ধ দিয়ে সকালের ভাতটা আমরা তিনজনে খেয়ে নিলাম। আর তোমরা তো জানোই, যারা তোমরা আমার পুরনো বন্ধু আছে, পয়লা বৈশাখে, দুর্গাপুজোর সময় আর কালী পুজোর সময়তে আমি চেষ্টা করি বিছানার চাদর কিনতে। তো এবছরে দুর্গাপুজোর সময়তে আমার খাটের জন্য ভালো চাদর পাইনি পছন্দসই, তো মামামের খাটের একটা লাল রঙের চাদর কিনেছিলাম। আর এই কালী পুজোর সময়তে আমি আমার খাটের জন্য একটা চাদর কিনলাম, সি গ্রিন কালারের চাদরটা। আর ভিতরে এই যে ফুলের যে প্রিন্টগুলো করা আছে পিঙ্ক কালারের, একটা গোলাপ একটা পদ্ম এরকম করে লতা পাতা আঁকা, ভীষণই সুন্দর। আর কালারটা না ভীষণ সোভার, সি গ্রিন কালারের মধ্যে পিঙ্ক কালারের এই গোলাপ ফুলের রঙটা। আর সব থেকে বেশি আমার পছন্দ হয় কি জানো, এই যে বালিশের কভারগুলো আছে এর মধ্যে এই চেন সিস্টেম। অনেক সময় দেখবে বালিশের কভারের মধ্যে বালিশ যখন ভরা হয় তখন সাইডের মুখটা ফাঁকা থাকে, ওখান থেকে একটুখানি নয় বালিশের খেরোটা বা খেরোর ওপরে যদি কোনো কভার পরানো থাকে সেটা দেখা যায়। ওটা আমার ঠিক ভালো লাগে না। তো এই চেন সিস্টেম থাকার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে হচ্ছে বিছানা চাদরটা পাতার পরে, চাদরটা যেমনই হোক না কেন, বিছানাটাকে যদি সুন্দর করে টান টান করে চাদর পাতা হয় তাতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আজকে দুপুরে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, বাবুর এক বন্ধুর বাচ্চার 5 বছরের জন্মদিন আজকে, তো সেইখানেই যাওয়া আছে। আর দুপুরবেলা রান্নাবান্না নেই বলে সেই জন্য ঘরে যেটুকুনি কাজকর্ম আছে সেগুলো করব, একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেটাও করে নেব। 12টা 12:30 নাগাদ যাব আমরা তিনজনে ওই নিমন্ত্রণ বাড়িতে, দুপুরের খাওয়া দাওয়া আছে যেখানে। আর তার আগে হাতে তো অনেকটাই সময় রয়েছে, ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে গুছিয়ে ভাঁজ করে নিয়ে আলনাটাকেও গুছিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি, রান্নাবান্নার পার্ট যদি না থাকে সময়টা যেন আর কাটতে চায় না। যদিও আমি যে প্রত্যেক দিন অনেক কিছু রান্না করি তেমনটা নয়, খুব বেশি রান্নাবান্না আমার প্রয়োজন হয় না। একটা মাছের ঝোল সাথে একটু ডাল বা তিতো বা শাক যাই হোক না কেন, আর মাংস হলে তো কোনো কথাই নেই, শুধু মাংস ভাত, এরকমভাবেই রান্নাবান্না আমার ঘরে হয়ে থাকে। কোনো দিন যদি নিরামিষ বানাই, ফুলকপির তরকারি বানালাম কি আলু পটল বানালাম, একটু বড় করে বানালে পরে দুবেলা সেটা দিয়ে হয়ে যায়। দুপুরবেলাতে ভাতের পাতে আরও কিছু একটা থাকলো হয়তো, রাত্রিবেলাতে ওই তরকারি আর রুটি। তবে কখনো কখনো যদি স্পেশাল কিছু বানাতে হয় বা বাড়িতে গেস্ট আসলো বা নিজেদেরই ইচ্ছা হলো যে একটু ভ্যারাইটিস খাবো, তখন যদি রান্নাবান্না করি সে ব্যাপারটা তো আলাদা। এটা তো আর রোজ দিনের মধ্যে পড়ে না, আমি এখানে তোমাদেরকে প্রতিদিনের কথাটাই শেয়ার করলাম। ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের সাথে তো কথা বলছি, আর ওদিকে কিন্তু আমি নিজের মনে কাজ করে চলেছি আর গুনগুন করে গান গেয়ে চলেছি। এটা হয়তো আমার অভ্যাস, জানো তো। আমি ওই একা একা যখন রান্না করি বা ঘরের কোনো কাজ করি, নিজের মতো নিজে গুনগুন করে গান গাইতে থাকি। আর গান শুনতেও বেশ ভালোই বাসি। মাম্মাম যদি বাড়িতে না থাকে তাহলে টিভিতে গান চালাই বা ফোনে গান চালিয়ে আমি নিজের মতো ওরকমভাবে কাজ করি। আর মেয়ে যদি থাকে তাহলে ওরকমটা কিছু করি না, কারণ ছোট জায়গা তো, ওখানে পড়াশুনো করে আওয়াজ গেলে পরে একটা অসুবিধা হয়। আজকে যেহেতু চতুর্দশী, 14 শাক খাওয়ার একটা রীতি তো আমাদের সকলের মধ্যে আছেই, 14 প্রদীপ দেওয়া, 14 শাক খাওয়া। কিন্তু দুপুরবেলাতে যখন ঘরে আজকে খাবোই না, সেই জন্য বাজার থেকে আর 14 শাক কিনিয়ে আনাইনি, রান্নাও করিনি আজকে। এবারে আর 14 শাক খাওয়া আমার আর হলো না। তো যাই হোক, কাজগুলো তো গুছাতে হবেই। সন্ধেবেলাতে কতক্ষণে আসবো কি না তার আগে ওই যে সকালে যখন ঠাকুরের ওখানে কাজ করছিলাম, 14টা প্রদীপ যেগুলো আমার আছে, মাটির প্রদীপ, ছোট বড় সমস্ত রকম মিলিয়ে কিছু প্রদীপ আছে ভিতরে কাজ করা। 14টা নেই, আমার অনেক বেশি প্রদীপ আছে, কারণ আমি সিঁড়িতে প্রদীপ জ্বালাই। তো সেই প্রদীপগুলোকে বের করে সলতে টলতেগুলো ঠিক করে তেলের একটা কন্টেনার আনিয়েছি, সেই সমস্তগুলোকে গুছিয়ে টুছিয়ে ঠাকুরের ওখান থেকে একেবারে চলে এসেছি। আমার কিছু ফ্লোটিং ক্যান্ডেলও আছে, সেই ফ্লোটিং ক্যান্ডেলগুলো বাবু কলকাতা থেকে এনে দিয়েছিল, 4-5 বছর হয়ে গেছে বোধহয়, আর অনেক এনে দিয়েছিল। সেইগুলোই প্রত্যেক বছর এই চতুর্দশীর দিনকে বলো বা দিওয়ালির দিনকে আমি একটু একটু করে জ্বালাই। আমার রান্নাঘরে মাইক্রোওভেনের ওপরে ফল থাকে, যে একটা ওই বল বল মতো করা যে একটা কাচের বড় পাত্র রয়েছে, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে অনেকবারই দেখেছো।
তো ওইটা আমি এই ভূত চতুর্দশীর দিনকে রান্নাঘর থেকে ধার নিই। ওটাকে ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে জল দিয়ে একটু ফুল এনে পাপড়িগুলোকে ছড়িয়ে দিয়ে আমি ওই ফ্লোটিং ক্যান্ডেলগুলো ওর মধ্যে জ্বালিয়ে দিই। তো তাতে কি হয়, জিনিসটা যেন দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার ওটা প্রত্যেক বছরই আমি এরকম কাজটা করে থাকি। অবশ্যই এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও করতে গিয়ে দেখছিলাম যে ওই আগুনটা যখন জ্বলছিল তার যে একটা চমক আছে, সেটা যখন ওই ক্যামেরার লেন্সে আসছিল ছবিটা একটু হেজি হয়ে যাচ্ছিল, প্রমিনেন্ট হচ্ছিল না। সেই জন্য কিছু ছবি আমি তুলেছি। আর এই যে আমার বেডরুমে মাথা দিককার যে জানলাটা আছে, ওই জানলা দিয়ে দেখাচ্ছি এইখানটাতে কালী পুজো হচ্ছে। এই আসাম সিল্কটা আজকে আমি পরে যাব। এখন 11টা মতো বাজে, তাই ভাবলাম 12টা সোয়া 12টা নাগাদ যাবো যখন, এখন থেকেই ঝটপট করে রেডি হয়ে নিই। আর রঙটা নীল রং আসছে ক্যামেরার মধ্যে দিয়ে ঘরে টিউবলাইটটা জ্বালার পরে, তবে এই রঙটা কিন্তু একদমই নীল নয়। নীলের শেড হলেও কালারটা ভীষণই আনকমন। প্রায় 8-9 বছর পরে পরছি। 2016 সালে ভাইয়ের বিয়েতে বরযাত্রীতে আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম। তারপরে এই আজকে আলমারি থেকে শাড়িটা বের করলাম। লাইট নিভিয়ে এই যে রঙটা এসছে ব্লু কালারের, এইটা হচ্ছে অরিজিনাল কালার। তো চলো রেডি হয়ে নি। এই মুহূর্তে বিকেল 5:30 মতো বাজে। আমরা ওই 3:30 পৌনে 4টে নাগাদ চলে এসেছিলাম। এসে একটুখানি জামা কাপড় টাপড় ছেড়ে রেস্ট করেছি। লাইটগুলো বাড়ির সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছি, পাম্প চলছে, আমি আর বাবু ছাদেই দাঁড়িয়ে রয়েছি। আর এই যে চারিদিকে যে প্রত্যেকটা বাড়িতে আলো জ্বালানো হয়, দেখলে পরে কি ভালো লাগে, তাই না? দুর্গাপুজো তো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব জানা কথা, কিন্তু এই দিওয়ালির সময় চারিদিকে আলোর রোশনাইটাতে একটা আলাদা সৌন্দর্য আছে। আমার আশেপাশে প্রত্যেকটা বাড়িতে আলো জ্বলছে। আর এই যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের বেদিতে আর বাকি সমস্ত জায়গাতে। আর এই যে কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করলাম। বেদির ওপর জ্বালিয়ে একবারে প্রদীপগুলো জ্বালিয়েছি, তারপর একটা ছবি তুলেছি। তারপরে এই সিঁড়িতে আর এই যে ফল রাখা জায়গার মধ্যে ফ্লোটিং ক্যান্ডেল, মাম্মামের ফোন থেকে এই ছবিটা তুলেছি, ওটাও একটুখানি কায়দা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সন্ধ্যাবেলার সময় এখন বাবু একটুখানি বেরিয়ে আমাদের জন্য মুড়ি মাখা আর চপ নিয়ে এসেছে। চপ বলতে একটা আলুর চপ আর একটা ডিমের ডেভিল নিয়ে এসেছে। আর ওখানে নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া বলতে মাছই খাইয়েছে। তো ওদের বাড়িতে, যে বাড়িতে আমি গিয়েছিলাম, ওদের বাড়িতে অন্নপ্রাশন বা কোনো জন্মদিনে মাংসর কোনো রকম কোনো আইটেম হয় না। তো 3 রকমের মাছ ছিল, ডাল, ভাজা, যেরকম যেটা হয় আর কি। ভালোই লেগেছে, খুব ভালোভাবেই আমরা ঘুরে টুরে এসেছি। আর সত্যি কথা বলতে কি, কোনো মানুষ যখন কারোকে আমন্ত্রণ জানায় তার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য, সেখান থেকে খাওয়া দাওয়া করে আসার পরে যে এটা ভালো হয়নি, ওটা খারাপ হয়েছে, এটার স্বাদটা এরকম ছিল, এই জিনিসটা ঠিক আমার ভালো লাগে না। তো যে করে সে তো তার সাধ্য মতোই করে বা সাধ্য মতোই মানুষজনকে ডেকে খাওয়াবার চেষ্টা করে। তো তার মধ্যে থেকে খুঁত বার করে সমালোচনা করার পক্ষে আমি নই। এই সন্ধেবেলাতে বাবু একটুখানি ঠাকুর দেখাতে নিয়ে এসেছিল। এই জায়গাটাতে হয়েছে জগন্নাথ ধাম। আগামীকাল কালী পুজো, ঢুকতে তো পারবো না, তবুও আজকে জানো তো উদ্বোধন হচ্ছিল বলে ভিতরে যেতে দেয়নি। মন্দিরটা মানে প্যান্ডেলটা, আমি মন্দির বলেই ফেলেছি, প্যান্ডেলটা অসাধারণ করেছিল। রংটা কিন্তু একদম ওই দীঘার জগন্নাথ ধামের মতো মিলে গেছিল। সামনে ওই জলের জায়গাটা বা সুন্দর হয়েছে, কারুকার্যগুলো ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে দেখো জগন্নাথ ধাম লেখাটা ওরকমভাবে আলো দিয়ে ফুটিয়ে উঠলো। আর আরেকটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি। ওখান থেকে ঘুরে আসার সময়তে আমাদের পাড়ার যে ঠাকুর হয়েছে, সেই মায়ের মূর্তি দর্শন করিয়ে নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।